প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিটি ফ্রন্টে পর্যুদস্ত তুর্কিদের উপর চাপিয়ে দেওয়া হয় অপমানজনক সেভ্রে চুক্তি। তুরস্কের স্বাধীনতাকে করা হয় সীমাবদ্ধ। রাজধানী কনস্টান্টিনোপলের নিয়ন্ত্রণ চলে যায় মিত্র শক্তিদের হাতে। প্রশাসনেও প্রতিষ্ঠিত হয় তাদের কর্তৃত্ব। এরই মধ্যে তুরস্কের স্মার্না, ব্রুসা, আফিউনের মতো বেশ কিছু অঞ্চল দখল করে নেয় গ্রিকরা। এরপর অগ্রসর হচ্ছিল আরও ভেতরের দিকে। মোস্তফা কামালের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় জাতীয়তাবাদী তুর্কিরা। গ্রিকদের হাত থেকে মুক্ত করে আফিউন, ব্রুসা ও স্মার্নার মতো শহরগুলো। সময়ের সাথে শক্তিশালী হয় তুর্কি জাতীয়তাবাদীরা। 1922 সালে তুর্কি সালতানাতের সমাপ্তির পর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাসীন হন মোস্তফা কামাল। প্রেসিডেন্ট হিসেবে মোস্তফা কামাল তুরস্কের জাতি গঠনের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা শুরু করেন। তুর্কি জাতিকে ইউরোপীয়করণের জন্য নেন অনেকগুলো সংস্কারপন্থী পদক্ষেপ। তার সংস্কার কার্যক্রমগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত একটি সংস্কার ছিল খিলাফতের বিলুপ্তি করে তুরস্ককে একটি সেকুলার দেশ হিসেবে গড়ে তোলা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কে সেকুলারিজমকে জাতি গঠনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে অনেকগুলো বাধা অতিক্রম করতে হয়েছে তাকে। তার মৃত্যুর 8 দশক পরেও থামেনি সেই প্রক্রিয়াসমূহ নিয়ে বিতর্ক। মোস্তফা কামালের তুরস্কে সেকুলারিজম। মধ্যযুগে ইউরোপের রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয় চার্চ। অর্থের বিনিময়ে তারা মানুষের পাপমোচনের ধারণাকে বিস্তৃতভাবে প্রতিষ্ঠিত করে। প্রচলন করে চার্চের যাজকদের উপহার দেওয়ার প্রথা। সময়ের সাথে চার্চের অধীনে সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে। সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় বিভিন্ন চার্চের মধ্যে যুদ্ধ। ফলে ইউরোপে যখন রেনেসা বিকশিত হওয়া শুরু করে তখন এই ধারণা তৈরি হয় যে একটি সুষ্ঠু রাষ্ট্র কাঠামোর জন্য চার্চের ক্ষমতাকে সীমিত করা প্রয়োজন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রভাব কমানোর। এরপর রেনেসার ধারণাকে কেন্দ্র করে আটলান্টিক রেভলিউশন হয়েছে। লাতিন আমেরিকার দেশগুলো স্বাধীনতা আন্দোলনে সফলতাও পেয়েছে। 19বিংশ শতাব্দী জুড়ে ইউরোপের বিভিন্ন দেশে হয়েছে শাসনতান্ত্রিক বিবর্তন। এই বিবর্তনের সাথে বিকশিত হয়েছে সাম্যের ধারণা। আধুনিক জাতিরাষ্ট্রের অন্যতম মৌলিক ভিত্তি হিসেবে জায়গা করে নিয়েছে সেকুলারিজম। যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল সেকুলার সোসাইটির ব্যাখ্যা অনুযায়ী সেকুলারিজমের 3টি মৌলিক ভিত্তি রয়েছে। প্রথমত, রাষ্ট্রীয় কাঠামোকে ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাবের বাইরে রাখা, এবং 2 ধরনের প্রতিষ্ঠানের কাঠামো ও কাজে সুস্পষ্ট পার্থক্য থাকা। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের মর্জি মতো রাষ্ট্রের নীতি পরিবর্তনের জন্য চাপ দিতে পারবে না। ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে প্রভাবিত করতে পারবে না রাষ্ট্রের কার্যক্রমকে। দ্বিতীয়ত, রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাসকে স্বাধীনভাবে চর্চার সুযোগ পাবে। চর্চা করতে পারবে নিজের অবিশ্বাসকেও। রাষ্ট্র একজন বিশ্বাসীকে যেমন তার ধর্ম পালনের সুযোগ করে দেবে, তেমনিভাবে একজন ধর্মে অবিশ্বাসীকেও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজের ধর্মচর্চার সুযোগ ভোগ করবে। তৃতীয়ত, রাষ্ট্র সকল ধর্মের মানুষের মধ্যে সমতা নিশ্চিত করবে, সমান সুবিধা নিশ্চিত করবে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের জন্য। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ অতিরিক্ত রাষ্ট্রীয় সুবিধা পাবে না। একই কারণে কেউ রাষ্ট্রীয় সুবিধা ও নিরাপত্তা থেকে বঞ্চিত হবে না। মোস্তফা কামাল প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই তুরস্ক জনতন্ত্রের শাসন কাঠামোর অন্যতম মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করে সেকুলারিজমকে। তার সেকুলারিজম একদিকে যেমন তুরস্কে হার্ড সেকুলার দেশ হিসেবে পরিচিতি এনে দিয়েছে, আবার তৈরি করেছে সীমাহীন বিতর্ক। খিলাফতের সমাপ্তি। ইসলামের 4টি খিলাফের মধ্যে সর্বশেষ খিলাফত ছিল উসমানীয়দের। টিকে ছিল প্রায় 600 বছরের মতো। 19বিংশ শতাব্দী থেকেই তুরস্কের সংস্কারপন্থীরা শক্তিশালী হতে থাকে। উসমানীয়দের অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রশ্নবিদ্ধ হতে থাকে খলিফা হিসেবে উসমানিয়া সুলতানদের অবস্থান। প্রথম বিশ্বযুদ্ধের আগেই সাংবিধানিক রাজতন্ত্রের পথে হাঁটে তুরস্ক। সীমিত হয়ে আসে সম্রাটের ক্ষমতা। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ককে জড়িয়ে সীমাহীন দুর্ভোগ নিয়ে আসেন শাসক পঞ্চম মুহাম্মদ। যুদ্ধের পরে শাসক ষষ্ঠ মুহাম্মদ জাতীয়তাবাদীদের বিরুদ্ধে গিয়ে চেষ্টা করতে থাকেন মিত্রশক্তিকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে। সুলতানি সরকারের অপমানজনক সেভ্রে চুক্তি আরও দুর্বল করে দেয় সুলতান ষষ্ঠ মুহাম্মদের অবস্থান। মোস্তফা কামালের নেতৃত্বে জাতীয়তাবাদীদের উত্থান তুরস্ককে জনতন্ত্রে পরিণত করে। বিলুপ্ত হয় সালতানাত। 1923 সালের গণতান্ত্রিক সংবিধানে বিলুপ্ত করা হয় সালতানাত। তৈরি হয় সাংবিধানিক জনতন্ত্র। ফলে সুলতান আব্দুল মাজেদ পরিণত হন শুধুই একজন খলিফায়, যেটি অনেকটাই আলংকরিক পদ করে রাখা হয়। পরের বছরই আধুনিক তুরস্ক তৈরির নেশায় খলিফা পদটিও বিলুপ্ত করেন মোস্তফা কামাল।
খলিফা পদের মাধ্যমে যেখানে তুরস্ক অঘোষিতভাবে সুন্নি মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত ছিল, নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ ছিল মুসলিম বিশ্বের সকল প্রান্তে, সেখানে খলিফা পদটির বিলুপ্তি কতটুকু বাস্তবসম্মত সিদ্ধান্ত ছিল তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে নির্ণয় করা সম্ভব না। খলিফা পদ বহাল রাখার জন্য কুর্দিরা বিদ্রোহ করেছে, ভারতে হয়েছে খেলাফত আন্দোলন, মিশরে খেলাফতের সমর্থকরা করেছিলেন সম্মেলন। তবে এসব উদ্যোগের ব্যর্থতা ইঙ্গিত করে তৎকালীন প্রেক্ষাপটে খিলাফতের রাজনৈতিক বাস্তবতা ছিল না। খিলাফতের বিলুপ্তির মাধ্যমে আধুনিক তুরস্কের দিকে যাত্রা শুরু করে মোস্তফা কামালের তুরস্ক। রাষ্ট্রীয় কাঠামো মুক্ত হওয়া শুরু করে ধর্মীয় প্রভাব থেকে। দীর্ঘ সময় ধর্মীয় রাষ্ট্র হিসেবে পরিচিতি ছিল তুরস্কের। মোস্তফা কামাল সেই পরিচয় থেকে বের করে আধুনিক জাতিরাষ্ট্রের গঠন শুরু করেন তুরস্কে। রাষ্ট্রের অন্যতম মৌলিক ভিত্তি হিসেবে গৃহীত হয় সেকুলারিজম। উলামাদের ক্ষমতা সীমিতকরণ। একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে তুরস্কের বিচার বিভাগ চলত ইসলাম ধর্মের আইনে। আইনের ব্যাখ্যা করতেন ইসলামী আইনের উপর বিশেষজ্ঞ ওলামারা। আধুনিক জাতিরাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর মোস্তফা কামাল বাতিল করেন ইসলামী বিচার ব্যবস্থা, প্রচলন করেন সুইজারল্যান্ডের দেওয়ানি আইন, ইতালির ফৌজদারি আইন। বাণিজ্য আইনে অনুসরণ করেন জার্মানিকে। নতুন আইনের ফলে ইসলামী বিচার ব্যবস্থা থেকে দূরে সরে যায় তুরস্ক। তালাক, বহুবিবাহের মতো বিষয়গুলোতে বদলে যায় আইনি অবস্থান। ইউরোপীয় আইন প্রচলনের সঙ্গে সঙ্গে উলামাদের ক্ষমতা সীমিত করা শুরু করেন মোস্তফা কামাল। বিলুপ্ত করা হয় ধর্মীয় আইনের ব্যাখ্যাদানকারী শায়খ উল ইসলামের পদ। এর পাশাপাশি বিলুপ্ত করা হয় ধর্মীয় আইন মন্ত্রণালয়। বন্ধ করে দেওয়া হয় দীর্ঘদিন ধরে চলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আইনি ভিত্তি না থাকায় আপনা আপনি বিলুপ্ত হয়ে যায় ধর্মীয় বিচারালয়গুলো। ধর্মীয় আইনের কাঠামো থেকে বেরিয়ে ইউরোপীয় আইন প্রতিষ্ঠার মাধ্যমে কামাল আতাতুর্ক তুরস্কের নারীদের অনেক বেশি স্বাধীনতার সুযোগ করে দেন। পুরুষতান্ত্রিক তুর্কি সমাজে তৈরি করে দেন নারীদের অবস্থান তৈরির সুযোগ। রাষ্ট্রীয়ভাবে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যের অবসান হয়। দুই অংশের জন্যই সৃষ্টি হয় সমান রাষ্ট্রীয় সুবিধা উপভোগের সুযোগ। সেকুলারিজমের মৌলিক ভিত্তিগুলোর একটি ধর্মীয় বা অন্য পরিচয়ের কারণে রাষ্ট্রীয় সেবায় বৈষম্য না করা। আইনি পরিবর্তনের মাধ্যমে মোস্তফা কামাল তুরস্কে সেটি নিশ্চিত করতে পেরেছিলেন। রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বাতিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ধর্মীয় পরিচয়কেই তাদের প্রধান পরিচয় হিসেবে বিবেচনা করে। এই পরিচয়কে দেখে সামাজিক পরিচয়ের অংশ হিসেবে, কখনো বা দেখে জাতীয় পরিচয় হিসেবে। জাতিরাষ্ট্রের যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই ধর্মীয় পরিচয়ের স্বীকৃতি পেতে চায় সংবিধানের মাধ্যমে। সংবিধান সাধারণত ধর্ম এবং রাষ্ট্রীয় জীবনের মধ্যে সম্পর্ক ঠিক করে, কিন্তু এই ধর্মীয় স্বীকৃতি নির্দিষ্ট ধর্মের প্রাতিষ্ঠানিকরণ করে। রাষ্ট্রীয় আইনের মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে অতিরিক্ত সুবিধা দেয়। নির্দিষ্ট ধর্মের মানুষদেরকে দেওয়া এই সুবিধা সাধারণভাবেই সংখ্যাগরিষ্ঠদের ঘরেই যায়। সংখ্যালঘুদের বঞ্চিত করে তাদের রাষ্ট্রীয় ও রাজনৈতিক অধিকার থেকে। তুরস্কে 1924 সালে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ইসলামকে। পরবর্তীতে 1928 সালের এপ্রিলে সংবিধান সংশোধনের প্রস্তাব আনেন মোস্তফা কামাল। বাতিল করা হয় রাষ্ট্রধর্ম সংক্রান্ত ধারাগুলো। তবে এখনও তুরস্কের জাতীয় পরিচয়পত্রে ধর্ম উল্লেখ করতে হয়। পরিসংখ্যান বলছে তুরস্কে সুন্নি মুসলমানদেরই রয়েছে সংখ্যাগরিষ্ঠতা। এই সংখ্যাগরিষ্ঠতা 90%-এরও উপরে। রয়েছে অন্য কিছু তরিকারও অনুসারী। এর সব কিছুকে একসাথে নিয়ে সরকারি হিসাব অনুযায়ী সুন্নি মুসলমানদের পরিমাণ মোট জনসংখ্যার 99.8%। ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠী থাকলেও রাষ্ট্রধর্ম বাতিল করার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুদের মধ্যে রাষ্ট্রীয় সমান সুবিধা প্রাপ্তির সুযোগ করে দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। তুরস্ককে ধর্মীয় আবহ থেকে বের করে আরবি ক্যালেন্ডারের পরিবর্তে গ্রেগরীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন মোস্তফা কামাল। তুর্কি ভাষা আরবি হরফের পরিবর্তে লেখা শুরু করেন ল্যাটিন হরফে। ইউরোপের সাথে মিল রেখে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার থেকে পরিবর্তন করে রবিবারে নিয়ে আসেন। কিন্তু মোস্তফা কামাল অনুভব করতে পারছিলেন সেকুলারিজমকে রাষ্ট্রীয় নীতির পাশাপাশি রাষ্ট্রের প্রত্যেকটি পর্যায় ও সামাজিক জীবনে ছড়িয়ে দিতে প্রয়োজন ধর্মীয় প্রভাবহীন শিক্ষা ব্যবস্থা। এই লক্ষ্যকে সামনে রেখে মোস্তফা কামাল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেন। 1924 সালের শিক্ষা একত্রীকরণ আইনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অবসান করে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। 30-এর দশকে প্রথমে শহরের স্কুলগুলো থেকে ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়া হয়, পরবর্তীতে বাদ দেওয়া হয় গ্রামের স্কুলগুলো থেকেও। একটি সেকুলার সমাজ নির্মাণ করার যুক্তিতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার মাধ্যমে মোস্তফা কামাল আসলে গণতন্ত্রের প্রাথমিক মূল্যবোধগুলোই লঙ্ঘন করেছেন।
মানুষের শিক্ষার পছন্দের উপর আরোপ করেছেন রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ। গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেক তুর্কির অধিকার আছে নিজেদের পছন্দমতো শিক্ষা গ্রহণের। ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টারও রয়েছে রাষ্ট্রীয় ও নৈতিক বৈধতা। নিজের স্বপ্নের তুরস্ক প্রতিষ্ঠা করতে গিয়ে মোস্তফা কামাল নাগরিকদের এই গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। নিজেকে বটবৃক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে হরণ করেছেন নাগরিকদের রাজনৈতিক অধিকার। এই অধিকার হরণের কাজটি মোস্তফা কামাল সেকুলারিজমের নামে করলেও ন্যাশনাল সেকুলার সোসাইটির ব্যাখ্যা অনুযায়ী এর সাথে তাত্ত্বিক সেকুলারিজমের যোগাযোগ সামান্যই। পর্দা প্রথা নিষিদ্ধকরণ। প্রত্যেক ধর্মে মৌলিক কিছু বিধান রয়েছে জীবনযাপনের আলাদা পদ্ধতি। পর্দা প্রথা ইসলাম ধর্মের এমনই এক বিধান। অন্যান্য রক্ষণশীল সমাজের মতো পর্দা প্রথার চর্চা ছিল তুরস্কের সমাজেও। পর্দা প্রথা প্রতিষ্ঠিত হয়েছিল সামাজিক মূল্যবোধের অংশ হিসেবে। পর্দা প্রথাকে নারী সমাজের উপর পুরুষতান্ত্রিক রক্ষণশীল তুরস্কের সমাজের চাপিয়ে দেওয়া প্রথা হিসেবে উপস্থাপন করা শুরু করেন মোস্তফা কামাল। আধুনিক তুরস্ক গড়ার স্বপ্নে বিভোর মোস্তফা কামাল 1925 সালের কাস্তান্নু বক্তৃতায় পর্দা প্রথাকে উল্লেখ করেন সভ্য জাতির জন্য অপমানকর এক প্রথা হিসেবে। 1935 সালে পিপলস পার্টির সম্মেলনে পর্দা প্রথা আইন করে নিষিদ্ধ করার চেষ্টা করেন মোস্তফা কামাল। সেবার ব্যর্থ হলেও তুরস্কের রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পর্দা প্রথাকে নিগৃহীত করা শুরু হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পর্দা প্রথা অনুসরণ করলে কাজ পাওয়া যেত না। পর্দা প্রথা অলিখিতভাবে নিষিদ্ধ ছিল সংবাদ মাধ্যমে কাজ করা নারীদের জন্যও। পর্দা প্রথার বিরুদ্ধে মোস্তফা কামালের সংস্কারবাদের জন্য অনেকেই তুরস্ককে হার্ড সেকুলার দেশ হিসেবে অবহিত করার চেষ্টা করেন। কিন্তু প্রথমত পর্দা প্রথার নিগ্রহের কারণে মোস্তফা কামালের তুরস্ক একটি সম্প্রদায়কে তাদের ধর্ম পালনে বাধা দিয়েছে, ধর্মীয় স্বাধীনতায় আঘাত করেছে। ধর্মীয় স্বাধীনতা সেকুলারিজমের অন্যতম ভিত্তি। দ্বিতীয়ত পর্দা প্রথাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিগ্রহের মাধ্যমে মোস্তফা কামাল নাগরিক অধিকার হরণ করেছেন পোশাকের স্বাধীনতা। সেকুলারিজমের যুক্তি দিয়ে পর্দা প্রথাকে নিগ্রহ করার চেষ্টার বৈধতা দেওয়ার সুযোগ নেই। মুসলিমদের প্রার্থনায় আরবির পরিবর্তে তুর্কি ভাষা। একটি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে পাশ্চাত্যের সাথে তুরস্কের সাংস্কৃতিক ব্যবধান কমাতে মোস্তফা কামালের সরকার এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছিল যেগুলো সরাসরি ইসলাম বিরোধী। প্রথমত তুরস্কে আরবির পরিবর্তে তুর্কি ভাষায় খুতবা দেওয়া বাধ্যতামূলক করা হয়। প্রচলিত খুতবার পরিবর্তে ধর্মীয় প্রশ্নাবলীর আধুনিক ও দর্শনসম্মত ব্যাখ্যা দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আধুনিক ভাবধারা সম্পন্ন কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেন। দ্বিতীয়ত সমস্ত প্রার্থনা তুর্কি ভাষায় করার নিয়ম জারি করা হয়। আরবি ভাষার ব্যবহার নিষিদ্ধ করা হয়। তৃতীয়ত খ্রিস্টান উপাসনালয়গুলোর মতো প্রার্থনাকে আকর্ষণীয় ও উদ্দীপনাপূর্ণ করতে মোস্তফা কামালের সরকার বাদ্যযন্ত্র ব্যবহারের নিয়ম করে গায়কের ব্যবস্থা করার। সেকুলার তুরস্ক। রাষ্ট্রীয় কাঠামোর পাশাপাশি সমাজ জীবনেও সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য অনেক আগ্রাসী পদক্ষেপ নিয়েছিল মোস্তফা কামালের সরকার। সেকুলারিজমের নামে হরণ করেছিল নাগরিক অধিকার, বাধাগ্রস্ত করেছিল নাগরিকদের রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ। ধর্মীয় কারণে সংখ্যালঘুদের অধিকার হরণের উদাহরণ তুরস্কে কখনোই মোটা দাগে না থাকার পরেও ইসলাম বিরোধী অনেক পদক্ষেপের মাধ্যমে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা ছিল মোস্তফা কামালের। চেষ্টা ছিল ধর্মীয় আবহ থেকে তুরস্ককে বের করে আনার। মোস্তফা কামালের সেই প্রচেষ্টা সফল হয়নি, বরং তার অনেক রাজনৈতিক সফলতার সাথে যুক্ত হয়েছে অসংখ্য বিতর্ক, যুক্ত হয়েছে সমালোচনা।